গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের ওপর থেকে থাকছে 10 নম্বর ক্লাস, এবং 10 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা পড়ছিলাম বৈদিক সভ্যতা, সেটাই আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করব। তো বৈদিক সভ্যতার ওপর থেকে থাকছে আজকে 3 নম্বর পার্ট নাম্বার 3। অর্থাৎ এর আগে অলরেডি কিন্তু দুটো পার্টে আমরা দেখে নিয়েছি বৈদিক সভ্যতার ওপর থেকে বিভিন্ন জিনিস, এবং তার আগে অলরেডি আমরা দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে ফেলেছি। একটা হলো স্টোন এজ এবং আরেকটা হলো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু ঘাটি সভ্যতা। যদি সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে। তো বৈদিক সভ্যতার ব্যাপারে আমরা এর আগের দিনের ক্লাসে পড়ে এসেছি কি বৈদিক যে সাহিত্যগুলো আছে, যেমন বেদ আছে, তারপর স্মৃতি গ্রন্থ আছে, উপনিষদ, আরণ্যক, ব্রাহ্মণ গ্রন্থ, তারপর বেদের উপবেদ কি কি, এগুলো কিন্তু আমরা এর আগের দিনের ক্লাসে ডিটেলসে পড়ে এসেছি। এর পরে আমরা দেখব যে বৈদিক সভ্যতায় যে ঋণের কথা বলা আছে, বৈদিক সভ্যতায় বৈদিক যে ধর্ম আছে সেই ধর্মের মধ্যে কিন্তু 3 প্রকার ঋণের ব্যাপারে বলা আছে। সেই 3 প্রকার ঋণ কি কি? তো ফার্স্ট এখানে লেখো আজকে যে বৈদিক ধর্মের বৈদিক বৈদিক ধর্মের ওপর বৈদিক ধর্মের ওপর 3 প্রকারের 3 প্রকারের ঋণ 3 প্রকারের ঋণের উল্লেখ আছে বা ঋণের ব্যাপারে বলা আছে। 3 প্রকারের ঋণের ব্যাপারে বলা আছে। সেই 3 প্রকার ঋণ কি কি? ফার্স্ট লেখো দেব ঋণ। দেব ফার্স্ট লেখো দেব ঋণ। দেব ঋণ। সেকেন্ড লেখো, আগে ঋণগুলো বলে নি, ঋণের নামগুলো কি কি। ফার্স্ট লেখো দেব ঋণ, সেকেন্ড লেখো ঋষি ঋণ। ঋষি ঋষি ঋণ। এবং 3 নম্বর দিয়ে লেখো পিতৃ ঋণ। পিতৃ ঋণ। পিতৃ ঋণ। তাহলে বৈদিক ধর্মে যে 3 প্রকার ঋণের কথা বলা আছে, সেই 3 প্রকার ঋণ কি কি? দেব ঋণ, ঋষি ঋণ এবং পিতৃ ঋণ। এবার দেব ঋণ কি, ঋষি ঋণ কি, পিতৃ ঋণ কি? তো এখানে নাম থেকেই আশা করি বোঝা যাচ্ছে দেব ঋণ। দেব অর্থ হলো দেবতা। তো দেবতার ঋণকে পরিশোধ করার জন্য যে ঋণ, সেটাকেই বলা হয় কি দেব ঋণ। তো লেখো এখানে দেবতার ঋণকে দেবতার ঋণকে দেবতার ঋণকে পরিশোধ করার জন্য পরিশোধ করার জন্য দেবতার ঋণকে পরিশোধ করার জন্য বৈদিক ধর্মে কি বলা হচ্ছে? পরিশোধ করার জন্য বলা হচ্ছে যে পূজা পাঠ করো। কি করবে? পূজা পাঠ করো। পূজা পাঠ করো, বাড়িতে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান করো। নিজের বাড়িতে, নিজের ঘরে বা নিজের বাড়িতে ধার্মিক অনুষ্ঠান ধার্মিক নিজের বাড়িতে ধার্মিক অনুষ্ঠান করার দ্বারা দেব ঋণ থেকে মুক্ত হওয়া যেতে পারে। দেব ঋণ থেকে দেব ঋণ থেকে মুক্ত পেতে পারে। দেব ঋণ থেকে মুক্ত পেতে পারে। তাহলে দেব ঋণে কি বলা আছে? যে দেবতার ঋণকে পরিশোধ করতে হবে। তো দেবতার ঋণ কিভাবে পরিশোধ হবে? পূজা পাঠ করো, বাড়িতে বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান করো। তো এর মাধ্যমে কি হবে? দেব ঋণ থেকে তুমি মুক্তি লাভ পেতে পারো। নেক্সট হলো ঋষি ঋণ। তো ঋষি ঋণ মানে কি? ঋষি থেকে বুঝতে পারছো, ঋষিদের দ্বারা প্রদান করা যে সাহিত্যগুলো, সেই সাহিত্যগুলো যদি তুমি নিজে পড়ো এবং নিজে পড়ার সাথে সাথে তোমার আশেপাশে যে সমস্ত লোকরা আছে অর্থাৎ অন্যান্য লোক, তাদের কাছে সেই সাহিত্যগুলোর মানে যেগুলো তুমি পড়লে সেগুলোর কনসেপ্ট যদি তাদের কাছে পৌঁছে দিতে পারো, তাহলে তুমি কি হবে? তুমি ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবে। অর্থাৎ লেখো
ঋষিদের দ্বারা প্রদান করা, ঋষিদের দ্বারা প্রদান করা। আগে কিন্তু এখান থেকে অনেক বছর আগে ঋষি মানে তোমরা দেখেছো মহাভারতে হয়তো ঋষি মুনি দেখেছো, বা রামায়ণের টাইমে ঋষি মুনি ছিল, বা তার আগেও ঋষি মুনি ছিল। তো সেই সমস্ত ঋষি মুনি এখন কি আর বেঁচে আছেন? না। তাহলে তাদের ঋণ কিভাবে পরিশোধ হবে? তো তাদের দ্বারা যে সমস্ত সাহিত্যগুলো রচনা হয়েছে সেই সাহিত্যগুলোকে নিজে পড়তে হবে, এবং সেইখান থেকে পড়ে যে জ্ঞান তুমি পেলে সেই জ্ঞানটাকে তোমার সামনে যে ব্যক্তি আছে, তোমার অপর যে ব্যক্তি আছে, তাকে সেই জ্ঞানটাকে প্রদান করতে হবে। এইভাবে কি হবে? ঋষি ঋণ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে, সেটাই এখানে বলা আছে। তো ঋষিদের দ্বারা প্রদান করা সাহিত্যগুলোকে স্ব অধ্যায় করে, স্ব অধ্যায়ের অর্থ হলো নিজে পড়ে, কারোর সাথে বা অন্য লোকের মধ্যে, অন্যান্য লোকদের মধ্যে এটিকে পৌঁছে দিয়ে, এই ঋণ থেকে মুক্ত হওয়া যায়। এই ঋণ থেকে মুক্ত হওয়া যায়। আর পিতৃঋণ কি? পিতৃঋণ হলো পুত্র সন্তানের উৎপত্তির দ্বারা। পিতৃঋণের অর্থ কি? পুত্র সন্তানের উৎপত্তির দ্বারা, সে পুত্র বা মহিলা যাই হোক না কেন, সন্তানের উৎপত্তি দ্বারা এই ঋণ থেকে কিন্তু মুক্ত হওয়া যেতে পারে। তো এখানে লেখো সন্তানের উৎপত্তির দ্বারা এই ঋণ থেকে মুক্ত হওয়া যেতে পারে। অর্থাৎ তোমার বাড়িতে তোমার দাদু ঠাম্মা বেঁচে থাকলে, তো দাদু কি করেছে? দাদু তোমার বাবাকে জন্ম দিয়েছে, তো এর ফলে কি হয়েছে? দাদু কিন্তু এই পিতৃঋণ থেকে মুক্ত লাভ করেছে, অর্থাৎ বংশটাকে বৃদ্ধি করতে পারছে। তো সেটাই এখানে বলা হয়েছে। এবার তোমার করণীয় কি? তোমার করণীয় হলো তোমার বংশটাকে আগে এগোনো। তো আগে এগোনোর জন্য কি করতে হবে? তোমার কিন্তু সন্তানের উৎপত্তি করতে হবে। তো সন্তানের উৎপত্তি দ্বারা এই ঋণ থেকে মুক্ত হওয়া যেতে পারে। তাহলে বৈদিক ধর্মের তিনটে ঋণ কি কি? তিনটে ঋণ হলো দেব ঋণ, ঋষি ঋণ এবং আরেকটি হলো পিতৃ ঋণ। নেক্সট দেখো, বৈদিক সভ্যতায় কিন্তু পুরুষার্থ ছিল। কটা পুরুষার্থ ছিল? 4টি পুরুষার্থ। তো নেক্সট লেখো 4টি পুরুষার্থ। 4টি কি ছিল? পুরুষার্থ। 4টি পুরুষার্থ ছিল। তো 4টি পুরুষার্থ কি কি? 4টি পুরুষার্থ কি কি? তো ফার্স্ট লেখো ধর্ম। আগে নামগুলো লিখে নি, তারপর বোঝাচ্ছি। ফার্স্ট লেখো ধর্ম। আচ্ছা, একেবারেই বলতে চাই। ফার্স্ট লেখো ধর্ম। তো ধর্ম পুরুষার্থের অর্থ কি? ধর্ম পুরুষার্থের অর্থ হলো ধার্মিকতা বা নৈতিক মূল্যবোধ। ধার্মিকতা বা নৈতিক মূল্যবোধ। সেকেন্ড হলো অর্থ। ধর্মের পরে কি? ধর্মের পরে অর্থ। সেকেন্ড পুরুষার্থ হলো কি? অর্থ। অর্থ হলো সমৃদ্ধি এবং অর্থনৈতিক মূল্যবোধ। সমৃদ্ধি এবং অর্থনৈতিক
অর্থনৈতিক মূল্যবোধ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক মূল্যবোধ। 3 নম্বর দেখো, 3 নম্বর পুরুষার্থ হলো কাম। 3 নম্বর পুরুষার্থ হলো কি? কাম। কাম হলো কি? মনের মধ্যে যে সমস্ত আকাঙ্ক্ষা আছে, যে সমস্ত আনন্দ আছে, আনন্দ বা মনের মধ্যে যে সমস্ত প্রেম আছে, সেগুলোকে কি করা? সাকসেস করা, সেগুলোকে চরিতার্থ করা। অর্থাৎ আনন্দ, প্রেম বা মনস্তাত্ত্বিক মূল্যবোধ, মনস্তাত্ত্বিক 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 মূল্যবোধ, মনস্তাত্ত্বিক মূল্যবোধ। এবং লাস্ট নাম্বার পুরুষার্থ হলো কি? লাস্ট পুরুষার্থ হলো মোক্ষ বা মোক্ষ, মোক্ষ বা মোক্ষ। অর্থাৎ আধ্যাত্মিক মূল্যবোধ বা মুক্তি বলতে পারো, মুক্তি, মুক্তি, আধ্যাত্মিক মূল্যবোধ, আধ্যাত্মিক আধ্যাত্মিক মূল্যবোধ, মুক্তি বা আত্ম উপলব্ধি ইত্যাদি হলো কি? মোক্ষ। তাহলে 4টে পুরুষার্থ কি কি? 4টে পুরুষার্থ হলো ধর্ম, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো বৈদিক সভ্যতার 4টে পুরুষার্থ কি কি? ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ হলো কি? 4টে পুরুষার্থ। এই বৈদিক কালে বৈদিক কালকে দুটো ভাগে ভাগ করেছি আমরা। প্রথম দিনে যখন বৈদিক সভ্যতা শুরু করেছিলাম সেখানে বলেছিলাম। তো বৈদিক কালে এই যে দুটো কাল, একটা হলো পূর্ববর্তী বৈদিক কাল, একটা হলো উত্তর বৈদিক কাল, অর্থাৎ প্রি বৈদিক এজ এবং পোস্ট বৈদিক এজ। তো পূর্ববর্তী বৈদিক কালকে বলা হয় কি? ঋগ বৈদিক কাল বলা হয়। কেন বলা হয় সেটা আমরা এর আগের দিনের ক্লাসেই বলেছি। তো এই ঋগ বৈদিক কালে বা উত্তর বৈদিক কালে একটা বর্ণ ব্যবস্থা ছিল। তো ঋগ বৈদিক কালের যে বর্ণ ব্যবস্থাটা ছিল সেটা ছিল কিন্তু কাজের ওপর ভিত্তি করে, মানে তুমি কেমন কাজ করছো সেই কাজের ওপর ডিসাইড করে তোমাকে সেই বর্ণের মধ্যে রাখা হতো। এরপর ধীরে 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 যখন উত্তর বৈদিক কালের দিকে চলে আসতে লাগলো টাইমটা, তখন সেই বর্ণ ব্যবস্থাটা হয়ে গেল কি? বর্ণ ব্যবস্থাটা হয়ে গেল জন্মের ওপর ভিত্তি করে। অর্থাৎ রাজার ছেলে রাজা, তারপর ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যর ছেলে বৈশ্য, এসসি এসটির ছেলে এসসি এসটি, এইভাবে কিন্তু সেটা চলে আসলো জন্মের ওপর ভিত্তি করে। এবং এই জাতিবাদ প্রথাটা চলে আসলো কোন টাইম পিরিয়ডে? এই বৈদিক কাল থেকে, উত্তর বৈদিক কাল থেকে যে শুরু হলো, এইভাবে শুরু হতে হতে গুপ্তকালে এসে জাতি ব্যবস্থা কিন্তু চলে আসলো। তো এবার দেখবো যে বৈদিক কালে যে বর্ণগুলো ছিল সেই বর্ণের ব্যাপারে, যে 4টে বর্ণের তথ্য আমরা পেয়েছি, সেই 4টে বর্ণের তথ্য আমরা এখান থেকে দেখব। তো নেক্সট লেখো। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লাস, সেই পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট প্রত্যেকের কাছে থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখানে তোমরা ক্লাসের রুটিন পেয়ে যাবে, তারপর ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। সেই হোয়াটসঅ্যাপ ব্যাচেই কিন্তু প্রোভাইড করা হয় ক্লাসের লিঙ্ক। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন হোক বা কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সব কিছুর ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, অর্থাৎ কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বলছি, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানালেই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। তোমরা এখানে আর একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো হিস্ট্রি ক্লাসটা,
চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি আরআরবি, এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা সেটাও কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি নতুন চ্যানেলের। তো সেখান থেকে তোমরা নতুন ম্যাথের চ্যানেলটাকে ভিজিট করে নিতে পারো এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো এবার ঋগ বৈদিক কালে বর্ণ ব্যবস্থা। তো ঋগ বৈদিক কালে ফার্স্ট এটা লিখে রাখো যে ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা কেমন ছিল। ঋগ বৈদিক কাল, ঋগ বৈদিক কালের ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা, ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা কেমন ছিল। আরেকটা পাশেই লেখো যে উত্তর বৈদিক কালের, ঋগ বৈদিক কাল এবং উত্তর বৈদিক কালের বর্ণ ব্যবস্থা কেমন ছিল। তো ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা কেমন ছিল এক্ষুনি বললাম। ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা ছিল কাজের ওপর ভিত্তি করে, মানে তুমি কেমন কাজ করছো সেটার পারফরমেন্সের ওপর ভিত্তি করে, কাজের ওপর ভিত্তি করে ঋগ বৈদিক কালের বর্ণ ব্যবস্থা ছিল। উত্তর বৈদিক কালে সেটা হয়ে গেল কি জন্মের ওপর ভিত্তি করে, মানে যে ব্যক্তি যার ঘরে জন্মাচ্ছে সেই ব্যক্তি কিন্তু সেই বর্ণের মধ্যে হয়ে যাচ্ছে, জন্মের ওপর ভিত্তি করে। তাহলে বর্ণ প্রথা, নেক্সট হেডিং করো বর্ণ প্রথা। কত প্রকার বর্ণ প্রথার কথা বলা হয়েছে? 4 প্রকার বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে। তো কোশ্চেন দেয় এই যে 4 প্রকার বর্ণ ব্যবস্থার জানকারি, 4 প্রকার বর্ণ ব্যবস্থার তথ্য জানকারি পাওয়া যায় কোন গ্রন্থ থেকে, কিসের থেকে জানকারি পাওয়া যায়? তো ঋগ্বেদ থেকে আমরা জানকারি পাই। এটা যদি একদম ইজি লেভেলের কোশ্চেন করে তখন শুধু দেবে ঋগ্বেদ থেকে। যদি কোশ্চেন লেভেল হার্ড করে তখন কোশ্চেন দেবে যে ঋগ্বেদ থেকে তো আমরা বর্ণ প্রথার জানকারি পেয়েছি, তো ঋগ্বেদের কোন মণ্ডল থেকে? তো মনে রাখবে ঋগ্বেদের দশম মণ্ডল থেকে আমরা কিন্তু এই জানকারি পাই। 4 প্রকার যে বর্ণ ব্যবস্থা, সেই 4 প্রকার বর্ণ ব্যবস্থার জানকারি আমরা কোথা থেকে পাই? ঋগ্বেদের দশম মণ্ডল থেকে। এবং দশম মণ্ডলের কোন সূক্ত থেকে আমরা পাই? তো মনে রাখবে দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে, সূক্তকে কি বলা হয়? গীত। তো দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে, ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ত থেকে 4 প্রকার বর্ণ প্রথার কথা কিন্তু আমরা পেয়েছি। তো এই বর্ণ ব্যবস্থার কথা কথিত আছে যে এই বর্ণ ব্যবস্থা যেমন তোমরা জানো অনেকে যে মানে মা দুর্গা যখন মারা গিয়েছিলেন তখন শিব যখন নৃত্য করছিলেন তখন তার মানে বিষ্ণু সেই তার চক্র দিয়ে সেই শিবের নৃত্যটাকে থামানোর জন্য টুকরো টুকরো করে সেটাকে মানে বিভিন্ন জায়গায় ফেলেছেন। তো এবার যেখানে যেখানে পড়েছে মা দুর্গার অংশ সেখানে সেখানে একটা মন্দির গঠিত হয়েছে, যেমন কালীঘাটে মন্দির, তারপর ওদিকে কামাখ্যার মন্দির, এরকম মা দুর্গার বিভিন্ন পার্ট সেখানে পড়েছে এবং সেখানে মন্দির গঠিত হয়েছে। তো তেমনি কথিত আছে যে ব্রহ্ম অর্থাৎ আদি পুরুষের কেও কিন্তু 4টে ভাগ করা হয়েছিল, সেই 4 ভাগ 4টি থেকে 4টি বর্ণের উৎপত্তি হয়েছে। তো লিখে রাখো এখানে কথিত আছে ব্রহ্ম যাকে আদি পুরুষ বলা হচ্ছে, আদি পুরুষ
এই ব্রহ্মের 4 ভাগ থেকে 4টি বর্ণের কিন্তু উৎপত্তি হয়েছে। এর 4 ভাগ থেকে 4টি বর্ণের উৎপত্তি হয়েছে। 4টি বর্ণের কি হয়েছে? উৎপত্তি 4টি বর্ণের উৎপত্তি হয়েছে। সেই 4টি বর্ণ কি কি? ফার্স্ট লেখো ব্রাহ্মণ। ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে কোথা থেকে? মানে এই ব্রহ্মের কোন পার্ট থেকে উৎপত্তি হয়েছে ব্রাহ্মণের? তো ব্রাহ্মণ উৎপত্তি হয়েছে মুখ থেকে, ব্রহ্মের মুখ থেকে। আচ্ছা, ওপরে এখানে লিখে নাও, আগে লিখে নাও বর্ণ, এখানে লেখো উৎপত্তি, বর্ণ উৎপত্তি এবং এদের কাজ কি। তাহলে ফার্স্ট বর্ণ কি বললাম? ব্রাহ্মণের উৎপত্তি হয়েছে কোথা থেকে? ব্রহ্মের কোন পার্ট থেকে? ব্রহ্মের মুখ থেকে উৎপত্তি হয়েছে কি ব্রাহ্মণের কাজ কি ছিল? ব্রাহ্মণের কাজ ছিল পড়া ও তার সাথে অন্যকে পড়ানো। তো পড়া ও পড়ানো। সেকেন্ড কাজ ছিল যজ্ঞ করা ও যজ্ঞ করানো। পড়া এবং পড়ানো, যজ্ঞ করা এবং যজ্ঞ করানো। এবং এদের কাজ ছিল দান নেওয়া এবং দান নেওয়ার পাশাপাশি দান দেওয়া। তাহলে ব্রাহ্মণের কাজ কি? পড়া এবং পড়ানো, যজ্ঞ করা এবং যজ্ঞ করানো, দান নেওয়া এবং দান দেওয়া হলো কি ব্রাহ্মণের কাজ। সেকেন্ড বর্ণ কে কি বলা হচ্ছে? সেকেন্ড বর্ণকে বলা হচ্ছে ক্ষত্রিয়। তো ক্ষত্রিয়রা কি করতো? তোমরা জানো যে ক্ষত্রিয়রা কিন্তু যুদ্ধ করত, ক্ষত্রিয়রা রাজা হতো, ক্ষত্রিয়রা কিন্তু যুদ্ধে পারদর্শী ছিল। তো যুদ্ধে পারদর্শীর জন্য কিসের সব থেকে স্ট্রং, মানে বডির কোন পার্ট সব থেকে স্ট্রং হতে হবে? তো বডির সব থেকে হাত কিন্তু স্ট্রং হতে হবে, অর্থাৎ বাহু কিন্তু সব থেকে স্ট্রং হতে হবে। তাই এখানে ব্রহ্মের কোন অংশ থেকে ক্ষত্রিয়দের উৎপত্তি হচ্ছে? বাহু থেকে। ব্রহ্মের বাহু থেকে, অর্থাৎ হাত থেকে উৎপত্তি হচ্ছে কাদের? ক্ষত্রিয়দের। এবং ক্ষত্রিয়দের কাজ কি? ক্ষত্রিয়দের কাজ হলো শুধুমাত্র পড়া। ব্রাহ্মণদের কাজ কি ছিল? পড়া এবং পড়ানো। তো আর ক্ষত্রিয়দের দেখো পার্থক্য হচ্ছে কোথায়? ক্ষত্রিয়রা কিন্তু পড়াতে পারবে না, শুধুমাত্র পড়তে পারবে। ক্ষত্রিয়রা যজ্ঞ করাতে পারবে না, কিন্তু নিজে মানে যজ্ঞ করাতে পারবে, মানে যজ্ঞ করানো কিন্তু ক্ষত্রিয়দের হবে না। মানে অন্য কাউকে, ব্রাহ্মণ যেমন যজ্ঞ নিজের বাড়িতে করতে পারে বা অন্য কোথাও গিয়ে করাতে পারে, তো সেই অন্য কোথাও গিয়ে যজ্ঞ করাতে পারবে না। তো যজ্ঞ করা। সেকেন্ড লেখো এখানে যে দান নেওয়া, দান দেওয়া। দান নিতে পারবে না, দান দিতে পারবে। তাহলে ক্ষত্রিয়রা কি কি করতে পারছে? নিজে পড়তে পারছে, যজ্ঞ করতে পারছে, দান দিতে পারে, তারপর রক্ষা করা, প্রোটেক্ট করতে পারে। এবং ক্ষত্রিয়রা কি হয়? এক্ষুনি বললাম রাজা হয়, অর্থাৎ রাজ করা। তাহলে ক্ষত্রিয়দের কাজ কি কি হচ্ছে? পড়া, যজ্ঞ করা, দান দেওয়া, রক্ষা করা এবং রাজ করা হলো ক্ষত্রিয়দের কাজ। নেক্সট লেখো, মানে নেক্সট বর্ণ, 3 নম্বর বর্ণ হলো কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? বৈশ্যদের উৎপত্তি হচ্ছে ব্রহ্মের উরু থেকে। ব্রহ্মের কোথায়? উরু, অর্থাৎ থাই। ব্রহ্মের থাই থেকে উৎপত্তি হচ্ছে। এদের কাজ কি কি? এদের কাজ হলো, বৈশ্যদের কাজ হলো কৃষি কাজ করা, পশুপালন করা।
তারপর ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা বাণিজ্য করা, ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করা হলো বৈশ্যদের কাজ। এরপরে লাস্ট বর্ণ হয়ে যাচ্ছে, সেটা কি, সেটা হলো শূদ্র। শূদ্র, শূদ্র কোথা থেকে উৎপত্তি হচ্ছে? ব্রহ্মের। তো ব্রহ্মের পা থেকে উৎপত্তি হচ্ছে। ব্রহ্মের কোথা থেকে? ব্রহ্মের পা থেকে উৎপত্তি হচ্ছে। এবং শূদ্রের কাজ হলো এই ওপরের যে তিনটে বর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিনটে বর্ণের সেবা করা হলো শূদ্রের কাজ। অর্থাৎ এখানে লিখে রাখো, উপরোক্ত উপরোক্ত তিনটি বর্ণের, উপরোক্ত তিনটি বর্ণের সেবা করা, উপরোক্ত তিনটি বর্ণের সেবা করা হয়ে যাচ্ছে কি? শূদ্রের কাজ। তাহলে বর্ণ প্রথা কটা ভাগে ভাগ করা হয়েছে? চারটে ভাগে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণদের কাজ পড়া এবং পড়ানো, যজ্ঞ করা এবং যজ্ঞ করানো, দান নেওয়া এবং দান দেওয়া। ক্ষত্রিয়দের কাজ কি? শুধুমাত্র পড়া, শুধুমাত্র যজ্ঞ করা, শুধুমাত্র দান দেওয়া, রক্ষা করা এবং রাজ করা। বৈশ্যদের কাজ কৃষিকাজ করা, পশুপালন করা, ব্যবসা বাণিজ্য করা, ট্রেডিং করা। আর শূদ্রের কাজ হলো ওপরের যে তিনটে বর্ণ, সেই তিনটে বর্ণকে কি করা? সেবা করা। তো প্রথমে ঋগ বৈদিক কালে এই বর্ণ ব্যবস্থা কিন্তু ভালো ছিল, মানে যে যে কাজে এক্সপার্ট হোক না কেন, সে যে ফ্যামিলির থেকে আসুক না কেন, সে যে কাজে এক্সপার্ট হবে সেই এক্সপার্ট অনুযায়ী তাকে সেই বর্ণের মধ্যে কিন্তু রাখা হতো। কিন্তু ধীরে ধীরে যখন এটা পরবর্তী উত্তর বৈদিক কালের দিকে চলে আসলো, তো এটি হয়ে গেল জন্মের ওপর ভিত্তি করে। অর্থাৎ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্য ছেলে বৈশ্য এবং শূদ্রের ছেলে শূদ্র। এবং এইভাবে ধীরে ধীরে গুপ্তকাল যখন আসলো, সেই গুপ্তকালে এসে জাতি ব্যবস্থা ধীরে 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 কিন্তু চলে আসতে লাগলো। এবার দেখবো এই বৈদিক সভ্যতায় যে আশ্রম ছিল, চারটে আশ্রম, সেই আশ্রম ব্যবস্থা। তো এখানে হেডিং করো আশ্রম ব্যবস্থা। আশ্রম, আশ্রম ব্যবস্থা, বৈদিক কালের আশ্রম ব্যবস্থা। তো এই আশ্রম ব্যবস্থায় বৈদিক কালের আশ্রম ব্যবস্থাকে কটা ভাগে ভাগ করা হয়েছিল? চারটে ভাগে ভাগ করা হয়েছিল। সেই চারটে ভাগটা কিভাবে করছে সেটা দেখো এখান থেকে। তো এই আশ্রম ব্যবস্থায় এখানে লেখো যে এই ব্যবস্থায়, এই ব্যবস্থায় ব্যক্তির ব্যক্তির অ্যাভারেজ এজ ধরে নেওয়া হতো। ব্যক্তির অ্যাভারেজ এজ মানে প্রত্যেকটা ব্যক্তির যখন এখন যদি বলা হয় যে এখন ইন্ডিয়ার সব মানুষের অ্যাভারেজ এজ কত, তো ওই 50 থেকে 60-র মধ্যে আসবে অ্যাভারেজ এজ। তো তখন ধরে নেওয়া হয়েছিল এই বৈদিক সভ্যতায় যে একটা একটা ব্যক্তি কত বছর বাঁচতে পারবে? অ্যাভারেজ, অ্যাভারেজ এজ বাঁচতে পারবে 100 বছর। তো এই ব্যবস্থায় ব্যক্তির অ্যাভারেজ এজ ধরে নেওয়া হলো, ধরে নেওয়া ধরে নেওয়া হলো কত? 100 বছর, 100 ইয়ার, 100 বছর কিন্তু ধরে নেওয়া হলো। এবং এই 100 বছরকে, এবং এই 100 বছরকে 100 বছরকে চারটি ভাগে ভাগ করা হলো। চারটি ভাগে, চারটি ভাগে ভাগ করা হলো। 100 বছরকে কটা ভাগে ভাগ করেছে? চারটে ভাগে, চারটি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এই 100 বছরকে কটা ভাগে ভাগ করা হয়েছে? চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো চারটে ভাগ যদি আমি ভাগ করি তাহলে কত বছরের ডিফারেন্স হবে? তো 100-কে 4 দিয়ে ভাগ করো, 100-কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 দিয়ে কাটো, 4 2500। অর্থাৎ প্রত্যেকটা গ্যাপ মানে প্রত্যেকটা যে ইন্টারভ্যাল, সেটা কত বছরের ইন্টারভ্যাল হবে? 25 বছরের ইন্টারভ্যাল হবে। এবার দেখো এই চারটে ভাগ কি কি? চারটে ভাগ, প্রথম ভাগ দেখো, ফার্স্ট ভাগ 0 থেকে 25 বছর, 0 টু 25 বছর। আর একটু লেফট সাইড চেপে লিখি কারণ এখানে লেখাতে হবে। 0 টু 25 বছর, 0 টু 25 বছর হলো প্রথম ভাগ। সেকেন্ড ভাগ, সেকেন্ড ভাগ 26 থেকে 50 বছর, 26 থেকে 50 বছর।
তৃতীয় ভাগ করা হলো 3 নম্বর ভাগ 51 বছর থেকে 75 বছর পর্যন্ত, 51 বছর থেকে 75 বছর পর্যন্ত। এবং 4 নম্বর ফোর্থ ভাগ করা হলো 76 বছর থেকে 100 বছর পর্যন্ত, 76 বছর থেকে 100 বছর পর্যন্ত। তো চারটে ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হলো এবং মানুষের অ্যাভারেজ এজ ধরে নেওয়া হয়েছে কত, 100 বছর অ্যাভারেজ এজ ধরে নিয়েছে। তো সেইটাকে ধরে নিয়ে চারটে ভাগে আশ্রম ব্যবস্থাকে ভাগ করা হলো। তো 0 থেকে 25 বছর পর্যন্ত যে ভাগটা করা হলো তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য, তাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম। তারপর দেখো 26 থেকে 50 বছর যে ভাগটা, সেই ভাগটাকে বলা হচ্ছে কি গার্হস্থ, গার্হস্থ, গার্হস্থ আশ্রম, তাকে বলা হচ্ছে গার্হস্থ আশ্রম। নেক্সট ভাগ 51 থেকে 75 বছরের যে ভাগ, সেটাকে বলা হচ্ছে কি বানপ্রস্থ, বানপ্রস্থ। এবং এই আশ্রমগুলোর মধ্যে কি কি করছে সেগুলো একটু পরে বলছি, ফার্স্টে আগে নামগুলো দেখে নাও। তো বানপ্রস্থ এবং লাস্ট ভাগকে অর্থাৎ 76 থেকে 100 বছরের টাইম পিরিয়ডকে বলা হচ্ছে কি সন্ন্যাস আশ্রম, সন্ন্যাস আশ্রম। তাহলে কটা আশ্রমে ভাগ করা হলো, চারটে আশ্রমে ভাগ করা হলো, কি কি, ব্রহ্মচার্য, গারস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। ব্রহ্মচার্য আশ্রম 0 থেকে 25 বছর, গারস্থ আশ্রম 26 থেকে 50 বছর, বানপ্রস্থ আশ্রম 51 থেকে 75 বছর, সন্ন্যাস আশ্রম 76 থেকে 100 বছর। তো তোমাদের টাইম পিরিয়ডও দিয়ে দিতে পারে, যে এইভাবে দিতে পারে যে বৈদিক কালে কোনো একটা ব্যক্তির বয়স ছিল 60 বছর, তাহলে সেই ব্যক্তিটা কোন আশ্রমের মধ্যে পড়ে। তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 60, কারণ কোন রেঞ্জের মধ্যে পড়বে, 60 পড়বে 51 থেকে 75 রেঞ্জের মধ্যে, তো হয়ে যাবে সেটা বানপ্রস্থ আশ্রম। এবার দেখো এই সমস্ত আশ্রমে থেকে তখনকার ব্যক্তিরা কি করছে। তো যখন জন্ম হচ্ছে, সেই জন্মের পর 5 বছরের জন্মের পর 5 বছর পর বালকের উপনয়ন সংস্কার হচ্ছে। একদম 0 থেকে 25 বছর কি বলেছি, ব্রহ্মচর্য আশ্রম। তো 5 বছর পর বালকের উপনয়ন হচ্ছে। উপনয়ন বলতে কি, উপনয়ন বলতে যারা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করো তারা জানবে উপনয়ন জিনিসটা কি, যারা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করো না তাদের ক্ষেত্রে বলছি। উপনয়ন হলো, দেখবে ব্রাহ্মণদের দেখবে একটা গলায় পৈতে থাকে, তো সেই পৈতেটা একটা নির্দিষ্ট বছর পর, নির্দিষ্ট বয়সের পর কিন্তু প্রোভাইড করা হয়। এবং যখন প্রোভাইড করা হয় তাকে সেই অনুষ্ঠানটাকে বলা হয় কি, অনুষ্ঠানটাকে বা সেই সংস্কারকে বলা হয় উপনয়ন সংস্কার। তো বালককে কি করছে, ফার্স্টে 5 বছর পর, জন্মের 5 বছর পর উপনয়ন সংস্কার দিচ্ছে। উপনয়ন সংস্কার দিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছে কোথায়, গুরুকুলে পাঠিয়ে দিচ্ছে। গুরুকুলে গুরুজির কাছে পড়াশোনার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে, এবং যেখানে ওকে ব্রহ্মচারী রূপে জীবনটা কিন্তু অতিবাহিত করতে হচ্ছে। তো সেই আশ্রমটা হয়ে যাচ্ছে কি ব্রহ্মচর্য আশ্রম। তো এখানে নোট আকারে লিখে নাও যে জন্মের পর, জন্মের জন্মের পর, জন্মের পর 5 বছর পরে, 5 বছর পরে বালকের, বালকের উপনয়ন সংস্কার করে, বালকের উপনয়ন সংস্কার করে তাকে গুরুকুলে, তাকে গুরুকুলে গুরুর কাছে বা গুরুজির কাছে, গুরুজির কাছে, গুরুজির নিকট, গুরুজির কাছে, গুরুজির কাছে পড়াশোনার জন্য পাঠানো হতো। গুরুজির কাছে পড়াশোনার জন্য, পড়াশোনার জন্য পাঠানো হতো, পাঠানো হতো। যেখানে সেই বালকটি, যেখানে, যেখানে সেই, যেখানে সেই বালকটি ব্রহ্মচারী রূপে,
ব্রহ্মচারী ব্রহ্মচারী রূপে যদি তোমরা মহাভারত দেখে থাকো টিভিতে, তো দেখবে যখন দ্রোণাচার্যের কাছে পাঠানো হয়েছিল সেই 5 পাণ্ডব এবং ওদিকে দুর্যোধন ওরা গিয়েছিল, তখন দেখবে তারা সাদা বস্ত্র পরিধান করেছিল এবং গায়ে দেখবে যে ওই পুরোহিতদের যে উপনয়ন থাকে সেটাও ছিল, এবং ব্রহ্মচারী রূপে তারা কিন্তু গুরুজি অর্থাৎ দ্রোণাচার্যের কাছে তারা কিন্তু শিক্ষা প্রাপ্ত করছিল। তো সেই বালকটি ব্রহ্মচারী রূপে জীবন ব্যতীত করবে। ব্রহ্মচারী রূপে কি করবে? জীবন ব্যতীত করবে। ব্রহ্মচারী রূপে জীবন ব্যতীত করবে। জায়গা নেই তাই একটু নিচে নেমে আসলো। যাই হোক, ব্রহ্মচারী রূপে কি করবে? সেখানে ব্রহ্মচারী রূপে জীবন ব্যতীত করবে, জীবন অতিবাহিত করবে। গারস্থ আশ্রমে কি করবে? যখন সেই বালকের বয়স 26 বছর হয়ে যাচ্ছে, 25 বছর ক্রস করে 26 বছর হয়ে যাচ্ছে, তখন এই গুরুকুল ছেড়ে অর্থাৎ ব্রহ্মচারী এই অবস্থা ছেড়ে সে রিটার্ন করবে কোথায়? সে চলে আসবে বাড়িতে। বাড়িতে এসে সে কি করবে? সে বিবাহ করবে। বিবাহের দ্বারা বাড়িতে এসে বিবাহ করে নেবে এবং বিবাহের দ্বারা গার্হস্থ্য আশ্রম অর্থাৎ সাংসারিক জীবনযাপন করতে থাকবে। তো সেই টাইম পিরিয়ডকে বলা হচ্ছে কি? গার্হস্থ্য আশ্রম। তো এখানে লিখে রাখো, বিবাহের দ্বারা সাংসারিক জীবনযাপনের মাধ্যমে বিবাহের দ্বারা সাংসারিক, এখানে নিচে লিখছি, সাংসারিক জীবনের মাধ্যমে এই আশ্রমে প্রবেশ করে, মানে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করে। গার্হস্থ্য জীবনে তাহলে কি হলো? বাড়ি চলে আসলো, এসে বিবাহ করে নিল, বিবাহ করে নিয়ে সাংসারিক জীবনযাপন সে শুরু করে দিল এবং সে চলে গেল কোন আশ্রমের মধ্যে? গার্হস্থ্য আশ্রমের মধ্যে। এইভাবে সাংসারিক জীবনযাপন করতে লাগলো কত বছর পর্যন্ত? 50 বছর পর্যন্ত। 50 বছর অতিক্রম হওয়ার পর 51 বছর বয়সে এসে সে সাংসারিক জীবনযাপন ত্যাগ করে দেবে। ত্যাগ করে দিয়ে সে কি করবে? তখন সমাজের উন্নতির জন্য কিছু কাজ করবে। তো সেই আশ্রমকে বলা হচ্ছে কি? বানপ্রস্থ আশ্রম। তো এখানে বানপ্রস্থ আশ্রমে এখানে লিখে রাখতে পারো যে এতে সাংসারিক নিয়ম থেকে পুরোপুরি মুক্তি পেয়ে সাংসারিক জীবন থেকে পুরোপুরি মুক্ত হয়ে সামাজিক কাজে লিপ্ত হয়। সমাজের উন্নতির জন্য কোনো কাজে লিপ্ত হয়। সেই আশ্রমকে বলা হয় কি? বলা হয় বানপ্রস্থ আশ্রম। এবং সর্বশেষ হলো সন্ন্যাস আশ্রম। এর মাধ্যমে যখন তার বয়স 76 বছর হয়ে যাচ্ছে, মানে 75 অতিক্রম করে 76 হচ্ছে, তখন কি করবে? সমস্ত সাংসারিক মোহমায়া ত্যাগ করে চলে যাবে মোক্ষ প্রাপ্তির দিকে। তো লেখো এখানে কি করছে? মোক্ষ প্রাপ্তি করে। তাহলে আশ্রম কত প্রকার? আশ্রম হলো 4 প্রকার। কি কি? ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। এবং ব্রহ্মচার্য কি করছে? একদম জন্মের 5 বছর যখন উপনয়ন হচ্ছে, গুরুকুলে চলে যাচ্ছে গুরুজি কাছে পড়াশোনার জন্য, এবং সেখানে গিয়ে ব্রহ্মচারী রূপে তাকে কিন্তু জীবন অতিবাহিত করতে হচ্ছে। এরপর আসছে কোথায়? সে বাড়ি ফিরে আসছে, গার্হস্থ্য আশ্রম সেখানে এসে বিবাহ করছে এবং সাংসারিক জীবনযাপন সে করছে কত বছর বয়স পর্যন্ত? 50 বছর বয়স পর্যন্ত। তারপর 51 বছর বয়সে সে এই সাংসারিক নিয়ম থেকে পুরোপুরি মুক্ত হয়ে
সামাজিক কোনো কাজে সে লিপ্ত হচ্ছে, তারপর যখন বয়স 76 হয়ে যাচ্ছে তারপর সেখান থেকে মোক্ষ প্রাপ্তির উদ্দেশ্যে সন্ন্যাস আশ্রমে সে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এখান থেকে এই যে 4টে আশ্রমের কথা বললাম, এখান থেকে পড়ে মানে এখান থেকে যেগুলো পড়ালাম এখান থেকে পড়ে তোমাদের কোন আশ্রমটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে? এর মধ্যে মুখ্য আশ্রম কোনটা হতে পারে? তো এর মধ্যে মুখ্য আশ্রম হলো গার্হস্থ্য আশ্রম। গার্হস্থ্য আশ্রম হলো এর মধ্যে মুখ্য আশ্রম। এই গার্হস্থ্য আশ্রমের জন্যই, বিবাহের জন্যই কিন্তু আগে গিয়েছিল কোথায়? ব্রহ্মচার্য আশ্রমে। সেখান থেকে মানে গার্হস্থ্য টাইম পিরিয়ডে মানে সাপোজ ধরো যে তুমি এখন তোমার বয়স 26 থেকে 50 বছর, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডে যে তুমি কোনো কাজ করবে, তো সেই কাজ করার জন্য তার যে শিক্ষা মানে তুমি ক্লাস 1 থেকে ক্লাস 10 বা ক্লাস 12 বা গ্রাজুয়েট পর্যন্ত যে পড়েছো, বা ওদিকে ইঞ্জিনিয়ারিং পড়েছো বা ডাক্তারি পড়েছো, তো এই পড়াশুনোগুলো কোন টাইম পিরিয়ডে ছিল ব্রহ্মচার্য পিরিয়ডে। সেই পড়াশোনার জন্যই তুমি কিন্তু এখন এসে কোনো একটা চাকরি করছো বা কোনো কর্পোরেট সেক্টরে কাজ করছো, বা তুমি এখন এই টাইম পিরিয়ডে তোমার জীবনটা বিবাহের মাধ্যমে কিন্তু সাংসারিক জীবন অতিবাহিত করছো। তো এই পজিশনটাকে তোমাকে আনার জন্য তোমাকে কিন্তু ব্রহ্মচার্য পিরিয়ডে পড়াশুনো করে কষ্ট করতে হয়েছে। নেক্সট দেখো, এই গার্হস্থ্যর ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে কি বানপ্রস্থ আশ্রম, অর্থাৎ পরবর্তীতে তোমার কথা কেউ শুনবে বা তুমি যে কোনো একটা সামাজিক কাজে যে যুক্ত হবে, সেই ট্রেনিং গুলো তুমি কোন টাইম পিরিয়ডে পাচ্ছ? এই গার্হস্থ্য টাইম পিরিয়ডে। এরপর সন্ন্যাস আশ্রম, সেটাও কিন্তু এই গার্হস্থ্য আশ্রমের ওপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তো বলতে পারো যে এই 4টে আশ্রমের মধ্যে মুখ্য আশ্রম কোনটা? মুখ্য আশ্রম হলো গার্হস্থ্য আশ্রম, কারণ বাকি 3টে আশ্রমের ওপর এটা কিন্তু ডিপেন্ড করে আছে। নেক্সট এখান থেকে একটা কোশ্চেন দেয়। কোশ্চেন কি দেবে? যে সর্বপ্রথম 3টে আশ্রমের জানকারি পাওয়া যায় কোন কোন গ্রন্থ থেকে? তো লেখো, সর্বপ্রথম 3টি আশ্রমের জানকারি, সর্বপ্রথম 3টি আশ্রমের জানকারি পাওয়া যায়। সর্বপ্রথম 3টি আশ্রমের জানকারি পাওয়া যায় কোথা থেকে? তো জানকারি পাওয়া যায় ছান্দোগ্যেয় উপনিষদ থেকে। ছান্দোগ্যেয় উপনিষদ। ছান্দোগ্যেয় উপনিষদ। ছান্দোগ্যেয় উপনিষদ থেকে জানকারি পাওয়া যায় কি? সর্বপ্রথম 3টি আশ্রমের জানকারি পাওয়া যায়। এখান থেকে কোশ্চেন দেবে যে উত্তর বৈদিক কালে আশ্রম ব্যবস্থা পুরোপুরি ডেভেলপ হয়েছিল, এটার তথ্য আমরা কিসের থেকে পেয়েছি? লিখে রাখো এখান থেকে, উত্তর বৈদিক কালে। উত্তর বৈদিক কালে আশ্রম ব্যবস্থা কিন্তু পুরোপুরি ডেভেলপ হয়। আশ্রম ব্যবস্থা পুরোপুরি, উত্তর বৈদিককালে আশ্রম ব্যবস্থা পুরোপুরি কি হয়? পুরোপুরি বিকশিত হয়। ডেভেলপকে কি বলা হয়? পুরোপুরি বিকশিত অর্থাৎ ডেভেলপ হয়। এবং 4টি আশ্রমের ব্যাপারে জানকারি কোথা থেকে পাওয়া যায়? 4টি আশ্রমের ব্যাপারে জানকারি পাওয়া যায়। 4টি আশ্রমের ব্যাপারে জানকারি পাওয়া যায় কোন উপনিষদ থেকে? তো মনে রাখবে, জাবালোপনিষদ। জাবালোপনিষদ থেকে 4টি আশ্রমের ব্যাপারে জানা যায়। 4টি আশ্রমের ব্যাপারে কোন উপনিষদ থেকে? জাবালোপনিষদ থেকে 4টি আশ্রমের ব্যাপারে কিন্তু জানা যায়। আর যদি বলে 3টি আশ্রমের ব্যাপারে জানা যায় কোন উপনিষদ থেকে, তখন অ্যান্সার হবে ছান্দোগ্যেয় উপনিষদের ওপর থেকে। এরপর বৈদিক কালে
চলে আসবে প্রত্যেক দিন যে 5টি যজ্ঞ করা হতো, সেই 5টি যজ্ঞের কিন্তু ডিটেলস আমরা এবার দেখব যে 5টি যজ্ঞ কি কি এবং 5টি যজ্ঞের অর্থ কি কি। 5টি যজ্ঞ কি কি ছিল? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, প্রীতিযজ্ঞ ছিল, নৃযজ্ঞ, আর ছিল ভূত যজ্ঞ। তো এই 5টি যজ্ঞ কি কি সেগুলো এবার দেখব। তো এখানে লেখো এবার যে বৈদিক কালের মধ্যে প্রতিদিন প্রতিদিন কিন্তু 5টি যজ্ঞ করার কথা বলা আছে বা 5টি যজ্ঞ করার হদিশ মিলেছে। প্রতিদিন 5টি যজ্ঞের প্রতিদিন 5টি যজ্ঞের হদিশ মিলেছে। প্রতিদিন 5টি যজ্ঞের হদিশ মেলে। 5টি যজ্ঞের হদিশ মেলে। তো সেই 5টা যজ্ঞ কি কি? 5টি যজ্ঞ কি কি? তো ফার্স্ট লেখো ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞে কি করা হচ্ছে বা কিসের কথা বলা আছে ব্রহ্মযজ্ঞে? তো ব্রহ্মযজ্ঞে বলা আছে যে ধার্মিক যে গ্রন্থগুলো আছে সেই ধার্মিক গ্রন্থগুলোকে পড়া এবং অন্যকে পড়ানো। কি বলা আছে? ধার্মিক গ্রন্থগুলো নিজে পড়া ও অন্যকে পড়ানো, তার পাশাপাশি অন্যকে পড়ানো। সেকেন্ড যজ্ঞ কি? সেকেন্ড যজ্ঞ হলো কি দেবযজ্ঞ। আচ্ছা, যজ্ঞের নামগুলো আগে লিখে নি। ফার্স্ট ব্রহ্মযজ্ঞ, সেকেন্ড হলো দেবযজ্ঞ, 3 নম্বর হলো পিতৃযজ্ঞ, 4 নম্বর হলো নৃযজ্ঞ। নৃ অর্থ কি? মানব। নৃর অর্থ হলো মানব। তো নৃযজ্ঞ, মানব যজ্ঞ। এবং 5 নম্বর অর্থাৎ লাস্ট যজ্ঞ হলো কি? ভূত যজ্ঞ। ভূত যজ্ঞ। তো এই 5টা যজ্ঞের কথা এখানে কিন্তু বলা হয়েছিল বৈদিক কালে। তো ব্রহ্মযজ্ঞে কি বলা হয়েছে? ব্রহ্মযজ্ঞে বলা হয়েছে, এক্ষুনি বললাম, ধার্মিক গ্রন্থগুলোকে পড়া বা অন্যকে পড়ানোর কথা বলা হয়েছে কি ব্রহ্মযজ্ঞে বলা হয়েছে। দেবযজ্ঞে কি বলা হয়েছে? দেবযজ্ঞে বলা হয়েছে বাড়িতে যজ্ঞ করা। যজ্ঞ করা বা যজ্ঞকে কি বলা হয়? হাবান করা। যজ্ঞ করা বা হাবান করা এবং এর পাশাপাশি দেবতাদের স্মরণ করা এবং দেবতাদের পুজো করা। দেবতাদের স্মরণ করা ও পূজা করা। এটা বলা হয়েছে কি দেবযজ্ঞের মধ্যে। পিতৃযজ্ঞে কি বলা হয়েছে? পিতৃযজ্ঞে বলা হয়েছে যে মাতা পিতা বা তোমার বাড়িতে যে সমস্ত গুরুজন আছে তোমার ফ্যামিলির মধ্যে, তাদেরকে সেবা করা এবং পূর্বপুরুষ যারা গত হয়েছে সেই পূর্বজদের ওপর তর্পণ করা। তো পিতৃযজ্ঞে বলা হয়েছে কি? ফার্স্টেই বলা হয়েছে মাতা ও পিতা এবং গুরুজন যারা আছে গুরুজনদের সেবা করা ও তার পাশাপাশি কি নিজের পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করা। কিছুদিন আগে দুর্গাপুজো হয়ে গেল, তো দুর্গাপুজোর মহালয়াতে দেখবে এই পূর্বজদের অর্থাৎ পূর্বপুরুষদের স্মরণে কি করা হয়? তর্পণ করা হয়ে থাকে। নদীতে গিয়ে দেখবে যে তর্পণ করতে যায় সেদিন। তো সেটাই বলা আছে কোথায়? পিতৃযজ্ঞে বলা আছে। নেক্সট এখানে দেখো আছে কি নৃযজ্ঞ। তো
নিরীযজ্ঞে কি বলা আছে? নিরীযজ্ঞ অর্থাৎ মানব। তো নিরীযজ্ঞে বলা আছে যে অতিথি, বাড়িতে যদি অতিথিরা আসে তাদেরকে স্বাগত করা, ওয়েলকাম জানানো, তাদেরকে সেবা করা এবং সম্পূর্ণ মানবের কল্যাণ কামনা করা। তো এখানে লিখে রাখো যে অতিথিদের সেবা করা, অতিথিদের আগে স্বাগত করা, স্বাগত, অতিথিদের স্বাগত করে সেবা করা, সেবা করা এবং সম্পূর্ণ মানব কল্যাণের, সম্পূর্ণ সম্পূর্ণ মানব কল্যাণের কামনা করা, সম্পূর্ণ মানব কল্যাণের কামনা করা হয়ে যাবে কি? নিরীযজ্ঞ। এবং লাস্ট চলে আসছো ভূত যজ্ঞ। ভূত যজ্ঞ থেকে মনে কি হচ্ছে যে ভূত লাফালাফি করবে? না, তেমনটা না। তো এখানে কি ভূত যজ্ঞে বলা হচ্ছে কি? ভূত যজ্ঞে বলা হচ্ছে যে এখানে নিরীযজ্ঞে কি বললাম? মানুষদের সেবা করা, মানব কল্যাণ কামনা করা। এবার মানুষ ছাড়া অন্যান্য যে সমস্ত প্রাণীরা আছে সেই সমস্ত প্রাণীদের লালন পালন করা, সমস্ত প্রাণীদের, সমস্ত প্রাণীদের, সমস্ত প্রাণীদের লালন পালন করা, লালন পালন, লালন পালন করার কথা বলা আছে কিসে? বলা আছে ভূত যজ্ঞের মধ্যে। তাহলে বৈদিক কালে যে প্রতিদিন 5টি যজ্ঞের হদিশ মিলেছে, সেই প্রতিদিন 5টি যজ্ঞ কি কি? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, প্রীতিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নিরীযজ্ঞ এবং ভূত যজ্ঞ। নেক্সট দেখো, এই ঋগ বৈদিক কালে রাজনৈতিক ব্যবস্থার দিকে এবার আমরা চলে আসবো ধীরে ধীরে। তো এখানে হেডিং করো যে ঋগ বৈদিক কালে, ঋগ বৈদিক কালে, না ঋগ বৈদিক নয়, ঋগ্বেদে হবে। ঋগ্বেদে উল্লিখিত যে সমস্ত রাজনৈতিক সংস্থাগুলো আছে সেগুলো আগে দেখব, তারপরে দেখবো যে ঋগ বৈদিককালীন যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল সেই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম কি। আগে ঋগ্বেদে কি ছিল সেটা দেখে নেব। তো ঋগ্বেদে উল্লিখিত প্রমুখ রাজনৈতিক সংস্থা, প্রমুখ রাজনৈতিক সংস্থা, রাজনৈতিক সংস্থা, ঋগ্বেদে উল্লিখিত প্রমুখ রাজনৈতিক সংস্থা কি কি ছিল? তো 3টে রাজনৈতিক সংস্থা ছিল, 3টে রাজনৈতিক সংস্থা ছিল। তো ঋগ্বৈদিক কালীন কিন্তু সংস্থা পাওয়া গেছে কটা? 3টে। সেই 3টে কি কি? এক হলো সভা, সভা, সেকেন্ড হলো সমিতি, সমিতি এবং 3 নম্বর হলো বিদাত, বিদাত। 3 নম্বর হলো কি? বিদাত। তো সভা, সমিতি এবং 3 নম্বর হলো কি? বিদাত। তো ঋগ্বেদে কিন্তু এই 3টে সংস্থার কথা, 3টে রাজনৈতিক সংস্থার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সভাতে কি বলা হয়েছে? সভাতে বলা হয়েছে যে সভাটা হলো জনের সভা। জন, জনের অর্থ কি? জনের অর্থ হলো যে ওই এরিয়াতে যারা বসবাস করে, লিখে রাখতে পারো জন অর্থাৎ, অর্থাৎ ওই এরিয়া, ওই এরিয়া। তো ওই এরিয়াতে যে সমস্ত সাধারণ মানুষরা বসবাস করে সেই সাধারণ মানুষের সভা, সাধারণ মানুষের, সাধারণ মানুষের সভা, সাধারণ মানুষের সভা, সভা। সেকেন্ড যে রাজনৈতিক সংস্থা সেটা হলো কি? সেটা হয়ে যাবে সমিতি। এই সমিতিতে কারা থাকছে? এই সমিতিতেও কিন্তু জনের লোকজন থাকছে। জনের যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আছে এবং বিশিষ্ট ব্যক্তিরা আছে। তো এখানে লেখো জনের যে সমস্ত বয়স্ক, যে সমস্ত বয়স্ক এবং বিশিষ্ট ব্যক্তি আছে, বয়স্ক এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা,
বয়স্ক এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা হয়ে যাবে, বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা হয়ে যাবে, সেটাকে বলবে কি, সেটাকে বলা হবে সমিতি। আর বিদাতে কারা থাকবে? বিদাতে থাকবে বিভিন্ন জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিতরা, জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিতদের নিয়ে যে সভাটা, জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিতদের সভা কে বলবো কি, বলবো বিদাত। তাহলে সভা হলো একদম লো লেভেলের, মানে সেখানে সাধারণ লোকের সভা বসে, তাকে বলবো কি, সভা। আর সমিতি হলো বয়স্ক, সেই এরিয়ার মধ্যে বয়স্ক বা বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদেরকে নিয়ে যে সভাটা বসছে তাকে বলা হচ্ছে কি, সমিতি। আর জ্ঞানী ব্যক্তি এবং পণ্ডিতদের নিয়ে যে সভাটা বসছে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে বিদাত, সেটাকে বলা হচ্ছে বিদাত। তো এখানে এই সভা এবং সমিতি এই দুটোতেই কিন্তু রাজা আসে এই সভার মধ্যে কথাবার্তা বলার জন্য। তাহলে এর মধ্যে দেখো যে রাজার দ্বারা একটা সভাতে সাধারণ বিষয় নিয়ে চর্চা হয়, আরেকটা সভাতে কি হয়, আরেকটা জায়গায় রাজার দ্বারা বিশেষ কথাবার্তার চর্চা হয়। তাহলে বিশেষ কথাবার্তার চর্চা কোথায় হবে? যেখানে বয়স্ক ব্যক্তি থাকবে, বিশিষ্ট ব্যক্তি থাকবে, সেখানে হবে। তো এখানে লিখে রাখো, রাজার দ্বারা রাজার দ্বারা রাজার দ্বারা বিশেষ কথাবার্তার চর্চা, বিশেষ কথাবার্তার চর্চা কোথায় হচ্ছে? হচ্ছে সেটা সমিতিতে। আর সভাতে কি হচ্ছে? রাজার দ্বারা সাধারণ চর্চা, রাজার দ্বারা ওই নর্মাল কথাবার্তার চর্চা, রাজার দ্বারা সাধারণ চর্চা, এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে সভাতে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে ঋগ্বেদে উল্লিখিত যে রাজনৈতিক সংস্থা, তিনটে সংস্থা, সভা, সমিতি এবং বিদত, এর মধ্যে কোনটাতে মহিলারা পার্টিসিপেট করে না? তো প্রথম যে দুটো রাজনৈতিক সংস্থা লিখেছি, সভা এবং সমিতি, এখানে কিন্তু মহিলারা পার্টিসিপেট করে, মহিলারা অংশগ্রহণ করে, মহিলারা অংশগ্রহণ করে এখানে। কিন্তু বিদতে মহিলাদের অংশগ্রহণ করার অধিকার ছিল না। তো এখানে লিখে রাখো, এখানে মহিলাদের অংশগ্রহণ করার কোনো অধিকার ছিল না, কোনো অধিকার ছিল না। অর্থাৎ বিদতে যে সমস্ত জ্ঞানী ব্যক্তি এবং পণ্ডিতরা ছিল তারা সবাই ছিল কিন্তু পুরুষ। আর এদিকে সভাতে এখানেও মহিলাদের অংশগ্রহণ করার সুবিধা ছিল এবং সমিতিতেও কিন্তু মহিলাদের অংশগ্রহণ করার সুবিধা ছিল। নেক্সট লেখো, ঋগ বৈদিক কালীন, আগেরটা বললাম কি ঋগ্বেদে যে রাজনৈতিক সংস্থা, এবার লেখো যে ঋগ বৈদিক কালীন যে অ্যাডমিনিস্ট্রেশনকে বাংলাতে বলা হয় কি, প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। ঋগ বৈদিককালীন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম কেমন ছিল? ঋগ বৈদিককালীন প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিল? তো ঋগ বৈদিককালীন প্রশাসনিক ব্যবস্থাকে 5টা ভাগে ভাগ করা হয়েছিল। তো সব থেকে বড় যে প্রশাসনিক ক্ষমতা ছিল তাকে কি বলা হতো? তাকে বলা হতো জান। তাকে কি বলা হতো? তাকে বলা হতো, সব থেকে বড় যে প্রশাসনিক ব্যবস্থা ছিল তাকে বলা হতো কি, তাকে বলা হতো জন। তো জন ছিল কি, জন ছিল সব থেকে বড় প্রশাসনিক ব্যবস্থা। তো এখানে পাশে লিখে রাখো, সব থেকে বড় প্রশাসনিক ব্যবস্থা ছিল কি, জন।
এবং জনের যারা প্রমুখ হতো, যারা হেড হতো, তাদেরকে কি বলা হতো? তো এদের প্রমুখদের কি বলা হতো? তো এদের প্রমুখদের বলা হতো রাজা, অথবা এদের প্রমুখদের বলা হতো কি গোপ, অথবা এদের প্রমুখদের বলা হতো কি, বলা হতো রাজান। তাহলে জনের যে যারা হেড ছিল তাদেরকে বলা হতো রাজা অথবা গোপ, অথবা এদেরকে বলা হতো কি, বলা হতো রাজন। জনের পরের পদ মানে জনের আন্ডারে থাকতো কারা? জন ছিল মানে প্রশাসনিক ব্যবস্থার সর্বোৎকৃষ্ট পদ। সেকেন্ড পদে কারা ছিল? সেকেন্ড পদে ছিল 20। সেকেন্ড পদে ছিল কারা? 20। 20-এর প্রমুখদের কি বলা হতো? 20-এর প্রমুখদের বলা হতো কি, বলা হতো বিশ্বপতি। কি বলা হতো? বিশ্বপতি বলা হতো। 20-এর প্রমুখদের কি বলা হতো? বিশ্বপতি। 20-এর পরের যে ডিপার্টমেন্ট ছিল, সেই 20-এর পরের ডিপার্টমেন্ট কি ছিল? 3 নম্বর ডিপার্টমেন্ট লেখো। থার্ড ডিপার্টমেন্ট ছিল গ্রাম। গ্রাম এবং গ্রামের যিনি প্রমুখ হতেন তাকে কি বলা হতো? তাকে বলা হতো গ্রামীণ। তাকে বলা হতো কি? গ্রামীণ। তাকে গ্রামীণ বলা হতো। গ্রামের পরের ডিপার্টমেন্ট ছিল 4 নম্বর ডিপার্টমেন্ট, লেখো কুল। কুল এবং কুলের প্রমুখদের কি বলা হতো? কুলের প্রমুখদের বলা হতো কি? কুলপ। কুলপ। কুলপ বলা হতো। এবং লাস্ট ছিল, অর্থাৎ সব থেকে ছোট প্রশাসনিক ব্যবস্থা ছিল, সেটা কি? সেটা হলো পরিবার। সেটা কি ছিল? সেটা হলো ফ্যামিলি, অর্থাৎ পরিবার। পরিবার 5 নম্বর দিয়ে লেখো পরিবার। তাহলে ঋগ্বৈদিককালীন প্রশাসনিক ব্যবস্থা কি কি ছিল? সব থেকে বড় প্রশাসনিক ব্যবস্থা ছিল কি? জন। জনের আন্ডারে 20, 20-এর আন্ডারে গ্রাম, গ্রামের আন্ডারে কুল, কুলের আন্ডারে ছিল কি? পরিবার। এবং এই পরিবার ছিল সমাজের কিন্তু সব থেকে ছোট একক। তো এখানে লিখে রাখো, সমাজের সব থেকে ছোট একক ছিল। সমাজের সমাজের সব থেকে ছোট একক। সমাজের সব থেকে ছোট একক কি ছিল? ছোট একক ছিল পরিবার। এই পরিবার থেকে দুটো ইনফরমেশন লিখে রাখো। পরিবার কেমন ছিল? তো পরিবার ছিল কিন্তু পিতৃকেন্দ্রিক বা পিতৃতান্ত্রিক। পরিবার কি ছিল? পিতৃকেন্দ্রিক। আর পরিবার ছিল সংযুক্ত পরিবার, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। সংযুক্ত পরিবার, সংযুক্ত পরিবার অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। ঠিক সিন্ধু সভ্যতার উল্টো ছিল জয়েন্ট ফ্যামিলি। সিন্ধু সভ্যতায় কি পড়িয়েছিলাম? ফ্যামিলি কেমন ছিল? পরিবার ছিল কিন্তু মাতৃকেন্দ্রিক। এখানে হয়ে যাচ্ছে ঋগ্বৈদিক কালে পিতৃকেন্দ্রিক। এবং সিন্ধু সভ্যতায় পড়িয়েছিলাম পরিবার ছিল কিন্তু একদম নিউক্লিয়ার ফ্যামিলি, একদম ছোট পরিবার ছিল। এবং এখানে এসে বৈদিক কালে এসে হয়ে যাচ্ছে সেটা কি? সংযুক্ত পরিবার, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি। তো আজকের ক্লাসটা অনেকটাই কিন্তু লেন্দি হয়ে গেছে, তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। এরপর ঋগ্বৈদিক কালের ওপর থেকে সম্ভবত আর একটা ক্লাস নিলে তোমাদের ঋগ্বৈদিক কালটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। এখনো বাকি আছে ঋগ্বৈদিক কালে নেক্সট দিন যেটা পড়াবো সেটা হলো 10 রাজ যুদ্ধ। 10 রাজ যুদ্ধ। তো তোমাদের যদি বই থাকে তো বই থেকে পড়ে আসবে, তাহলে কি যখন পড়াবো সেটা বুঝতে সুবিধা হবে। 10 রাজ যুদ্ধ। এছাড়া আছে ঋগ্বৈদিক কালে যে সমস্ত নদী মানে ঝেলাম, রাভি, বিয়াস, এদের কিন্তু ঋগ্বৈদিক কালীন একটা নাম ছিল, সেই নামগুলো কিন্তু এক্সামে বহুবার দিয়েছে। এছাড়া বাকি থাকছে যে ঋগ্বৈদিক কালে যে 8 প্রকার বিবাহ ছিল, সেই 8 প্রকার বিয়ে বা 8 প্রকার বিবাহ কি কি। এছাড়া ঋগ্বৈদিক কালে কিছু সংস্কার ছিল, 16টা মতো সংস্কার ছিল। তো সেই সমস্ত নিয়ে থাকবে নেক্সট দিন ক্লাসে আলোচনা, এবং নেক্সট দিন ক্লাসেই সম্ভবত বৈদিক সভ্যতা টোটালটা কিন্তু কমপ্লিট করানো হয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি, যদি আজকের ক্লাসে কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরেকটা কথা, তোমাদের এই ক্লাসটা যে আরআরবি এনটিপিসি বলে পড়াচ্ছি, তো শুধুমাত্র আরআরবি এনটিপিসির জন্য না, তোমরা যদি এসএসসির এক্সাম বা পিএসসির এক্সাম বা ডাব্লিউবিসিএস এর এক্সাম মানে যে সমস্ত এক্সামে জিকে দিয়ে আসে,
যে কোনো এক্সাম যদি তোমরা দাও তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু তোমাদের হিস্ট্রি যে টপিকটা সেটা ডিটেলসে একদম বলতে পারো ফাউন্ডেশন ব্যাচের মতো কিন্তু পড়ানো হচ্ছে। তাই তোমরা আদার্স এক্সামের মানে রেলের পাশাপাশি আদার্স এক্সামের প্রিপারেশনও এই সেম ক্লাস থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো আজকের ক্লাস তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।